এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো এরপর থেকে এ পর্যন্ত যত ঘটনা ঘটেছে তার মধ্যে সবচাইতে বড় এখন মনে হচ্ছে যে এই কৃষ্ণ সাগর এবং কৃষ্ণ সাগরকে ঘিরেই পরিকল্পনা করা হচ্ছে। ঘটনা কি, ঘটনার বিস্তারিত আমরা আলোচনা করব। রাশিয়ার প্রেসিডেন্ট এটা নিয়ে কি ভাবছেন, তার পরিকল্পনা কি, ইউক্রেনের প্রেসিডেন্ট কি বলছে, যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি কি, এই যুদ্ধ নিয়ে রাশিয়ার মিত্র দেশগুলো কি ভাবছে, রাশিয়ার শত্রু দেশগুলো কি ভাবছে, এগুলো নিয়েও আলোচনা করব। তবে এর মধ্যে আরো কয়েকটা বড় বড় ঘটনা আছে। তার মধ্যে একটা হচ্ছে সুদানে পাল্টা আক্রমণ চলছে। আপনারা জানেন যে সুদানের সামরিক বাহিনী এবং প্যারামিলিটারি বাহিনী এই দুটোর মধ্যে যে লড়াই চলছে, সামরিক বাহিনীর হাত থেকে প্যারামিলিটারি বাহিনী বিভিন্ন শহর দখল করে নেয়, আবার তাদের কাছ থেকে সামরিক বাহিনী ওই শহরগুলোকে দখলমুক্ত করে। সামরিক বাহিনী থেকে সৈন্যরা বের হয়ে গিয়ে প্যারামিলিটারি বাহিনী বা বিদ্রোহী বাহিনীতে যোগ দেয়, আবার ওই বিদ্রোহী বাহিনী থেকে বিভিন্ন গ্রুপ বেরিয়ে এসে সামরিক বাহিনীতে যোগ দেয়। সামরিক বাহিনীর সেখানে নিয়োগ দেয়া বিভিন্ন অঞ্চলের গভর্নর সামরিক বাহিনী থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহী বাহিনীতে যোগ দেয়, আবার বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে নেয়া বিভিন্ন অঞ্চলের গভর্নররা বিদ্রোহী বাহিনীর নিয়োগ দেওয়ার পরেও অনেক সময় সামরিক বাহিনীতে যোগ দেয়। এই যে সুদানে পাল্টা আক্রমণ চলছে, এতে কিন্তু সুদানের আশেপাশে এবং বড় বড় মুসলিম দেশগুলো বিভিন্ন পক্ষকে সহযোগিতা করছে। শুধুমাত্র সুদান না, সুদানের পাশেই তো ওইদিকে চাঁদ, নিচে ইথিওপিয়া, উপরের দিকে হচ্ছে লিবিয়া, এগুলোতেও কিন্তু লড়াই চলছে। ইথিওপিয়ার তিগ্রাই অঞ্চলে যে জাতিগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে ইথিওপিয়ার সরকারের লড়াই চলছে। আবার ইথিওপিয়ার সাথে মিশরের এই যে নীল নদের উপরে ইথিওপিয়া একটা বাঁধ দিয়েছে পানি বিদ্যুৎ প্রকল্প অংশ হিসেবে, সেই বাঁধ নিয়ে ইথিওপিয়ার সাথে মিশরের সংঘাত আছে। ওইদিকে লিবিয়ার সরকারি বাহিনী এবং বিরোধী বাহিনীর মধ্যে সংঘাত তো বহুদিন ধরে। লিবিয়ার বিরোধী বাহিনী খলিফা হাফতারের বাহিনী, আপনারা জানেন যে 19-20 সালের দিকে প্রায় একেবারে সরকারের প্রধানমন্ত্রীর বাসভবনের দরজায় এসে দাঁড়িয়েছিল, যে প্রধানমন্ত্রীকে জাস্ট হচ্ছে গলা চেপে ধরবে, নামিয়ে দিবে, ক্ষমতায় বসবে। ঠিক সেই সময় ওই খলিফা হাফতারের বাহিনীকে ওই রাজধানীর উপকণ্ঠ থেকে, রাজধানীর মূল ফটক থেকে তাড়িয়ে দেয় তুরস্কের ড্রোন তখন তাদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে আক্রমণ করে তাড়িয়ে দেয়, এবং তখন তারা বলছিল যে তাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে তুরস্ক। এমনকি তুরস্কের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তখন লিবিয়ার এই খলিফা হাফতার তখন রাজধানী ত্রিপলিতে থাকতে পারে না, সেখান থেকে সে চলে যায় হচ্ছে বেনগাজিতে, এবং এই খলিফা হাফতার তখন মিশরের সিসির সাথে একত্রে তুরস্কের বিরুদ্ধে লড়াই করবে এরকম ঘোষণা দিয়েছিল। মিশর এমনকি এই লিবিয়ার সীমান্তে হাজার হাজার ট্যাঙ্ক নিয়ে গিয়েছিল, কিছু যুদ্ধ বিমান প্রস্তুত করেছিল, এরকম একটা যে তুর্কি সমর্থিত যে গোষ্ঠীটি আছে তুরস্কের, সেখানে বিভিন্ন ধরনের সামরিক উপদেষ্টা, গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদের উপর আক্রমণ চালাবে। সেখান থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে এখন সেই খলিফা হাফতার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে লাল গালিচা বিছিয়ে বেনগাজিতে অভ্যর্থনা দেয়। আবার সেই তুরস্ক ওই খলিফা হাফতারের সাথে গিয়ে হাত মেটাচ্ছে। রাজনীতির কি খেলা, তাই না? এই রাজনীতির খেলাটা সব জায়গায় আছে, সবখানেই আছে। তার মধ্যে কি কি আছে? তার মধ্যে আছে হচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর খেলা। সৌদি আরব, ইরান লড়াই কিন্তু চলছে। এটা মনে করার কোনো সুযোগ নেই যে সৌদি আরব ইরান বন্ধু হয়ে গেছে। ইরান এই সৌদি, পাকিস্তান, তুরস্ক জোট নিয়ে যত আলোচনা হয়েছে, ইরান তার মধ্যে বলেছে যে এই জোট আমাদের বিরুদ্ধে, এটা আমরা মনে করি না। কেন মনে করে না, সেটার ব্যাখ্যাটা কি? সেটার ব্যাখ্যাটা হচ্ছে যে ইরান মনে করে তার দুটো প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং তুরস্কের সাথে তার সম্পর্ক ভালো। এই দুই প্রতিবেশী রাষ্ট্র তাকে কখনোই শত্রুর আসনে বসাবে না, এবং শুধুমাত্র দুই প্রতিবেশী রাষ্ট্রই না, এই দুই রাষ্ট্রের যে জনগণ আছে তাদের সাথেও ইরানের জনগণের বন্ধুত্বপূর্ণ এবং
ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে। এটা হচ্ছে ইরানের বক্তব্য। ইরান এই বক্তব্য কেন দিয়েছে? সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান জোট করার কারণে। ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, প্রতিবেশী রাষ্ট্র, দুই দেশের কি বলে জনগণের মধ্যে যে সম্পর্ক, এগুলো নিয়ে আলোচনা করেছে। কোন কোন দেশের? পাকিস্তান, তুরস্ক, ইরানের। সৌদি আরবের এই ব্যাপারে, সৌদি আরব নিয়ে ইরানের কিন্তু ইতিবাচক কোনো বক্তব্য নাই। সুতরাং এটা চলতেছে। ওইদিকে আবার সংযুক্ত আরব আমিরাত থেকে গত 2-3 দিনে দুইটা, কেউ কেউ বলছে তিনটা স্পেশাল বিমান সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানে গিয়েছে। এখন অনেকের কথা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত থেকে ওই বিমানগুলো ব্যাপক পরিমাণে স্বর্ণ নিয়ে ইরানে গিয়েছে। কেউ কেউ বলছে ব্যাপক পরিমাণে ডলার নিয়ে ইরানে গিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইরানের যে জব্দকৃত সম্পত্তি, স্বর্ণ যেগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে ছিল, সেগুলোকে ইরানের কাছে ফেরত দেওয়া হয়েছে, এরকম কিছু খবর। কিন্তু এই খবরের বিশ্বস্ত কোনো সোর্স নাই। বিমান উড়েছে এরকম কিছু সোর্স আছে, কিন্তু আসলে সেখানে তাদের জন্য হচ্ছে স্বর্ণ নিয়ে গেছে, ডলার নিয়ে গেছে, এরকম কোনো সোর্স পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে ছড়াচ্ছে অনলাইনে, এবং সেগুলো অনলাইন থেকে নিয়ে মিডিয়া ব্যাপক পরিমাণে খবর করছে। যদি ফ্রিজ করাই থাকে সংযুক্ত আরব আমিরাতের কাছে, তাহলে সে কোন চুক্তিতে কার কথার উপর ভিত্তি করে এই ফ্রিজ করা সম্পদগুলোকে হচ্ছে ইরানের কাছে ফেরত দিবে? কারণ ফ্রিজ করার ব্যাপারে শর্ত দিয়েছে, বা হচ্ছে ফ্রিজ করার ব্যাপারে মূল যে নিষেধাজ্ঞাটা দেয়া, সেটা দিয়েছে আমেরিকা। সুতরাং আমেরিকার এখানে কোনো কথা নাই এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত কিসে দেয়। তবে প্রশ্ন তো আরেকটা থেকেই যায় যে সংযুক্ত আরব আমিরাত কেন ইরানে এই মুহূর্তে ওই ধরনের বিমান পাঠায় বা পাঠাচ্ছে? এটা তো আসি। এই সব কিছুর পরে বা এই সব কিছু মিলিয়ে আমরা যদি মধ্যপ্রাচ্যকে এখানে রেখে চলে যাই সেই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে ইউক্রেনের চালানো একটা সমন্বিত হামলায়। ইউক্রেনের চালানো একটা সমন্বিত হামলায় কৃষ্ণ সাগরে রাশিয়ার যে কৃষ্ণ সাগর নৌবহর ছিল, সেই নৌবহরে বড় ধরনের একটা ধাক্কা লেগেছে। এটাকে এই আক্রমণের কারণে মনে করা হচ্ছে যে রাশিয়ার এই কৃষ্ণ সাগরের তার প্রধান যে নৌঘাঁটি, সেটা হচ্ছে নভরোসিস্ক নৌঘাঁটি। এই নভরোসিস্ক নৌঘাঁটিকে এখন চরম নিরাপত্তাহীনতায় ফেলবে এই আক্রমণটি কি? 11 এবং 12 আগস্ট, গত পরশু এবং গতকাল রাতে ইউক্রেন আক্রমণ পরিচালনা করে। ইউক্রেনের বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মাধ্যমে এই আক্রমণটা চালায়। আক্রমণে 4টা যুদ্ধজাহাজ, রাশিয়ার 4টা যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই জাহাজগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাডমিরাল ম্যাকারভ এবং অ্যাডমিরাল এসেন। এই দুটো জাহাজ, অ্যাডমিরাল ম্যাকারভ এবং অ্যাডমিরাল এসেন, এই দুটো জাহাজ হচ্ছে 1135D ক্যাটাগরির অত্যাধুনিক ফ্রিগেট। এগুলো ইউক্রেনের উপরে দূরপাল্লার ওই যে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছিল না, ইউক্রেনের উপরে নিক্ষেপ করতো রাশিয়া, সেই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার জন্য এই জাহাজ দুটো ছিল রাশিয়ার প্রধান হাতিয়ার। হামলার ফলে এগুলোর এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল দুটো। আরেকটা হচ্ছে বুয়ান এম হচ্ছে রাশিয়ার ছোট্ট আকৃতির একটা ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ, অর্থাৎ মিসাইল বহন করে নিয়ে যেতে পারে এরকম একটা ছোট্ট জাহাজ, সেটার উপরেও আক্রমণ হয়েছে। আরেকটা হচ্ছে ভিসিলি বাইকভ হচ্ছে রাশিয়ার একটা উপকূলীয় টহল জাহাজ বা মেরিটাইম প্যাট্রোল শিপ। এই 4টা জাহাজে 2 রাত মিলিয়ে ইউক্রেন আক্রমণ করেছে। কি দিয়ে আক্রমণ করেছে?
আহ, ইউক্রেন মূলত আক্রমণ করেছে তার নিজস্ব যেই সমস্ত অস্ত্র আছে তার মধ্যে একটা হচ্ছে পালিয়ানিৎসিয়া রকেট ড্রোন, পালিয়ানিৎসিয়া রকেট আবার একই সাথে ড্রোন এটা, আরেকটা হচ্ছে নেপচুন ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তাদের যে সামরিক ড্রোন আছে। এই তিনটা অস্ত্রকে একত্রে সমন্বয় করে ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে প্রায় 300 কিলোমিটার দূরে একটা রাশিয়ার ঘাঁটিতে সফল করে আক্রমণ করেছে তারা।